তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ডাইইলেকট্রিক্স পড়ছি, এটা সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটাতে আমরা লাস্টে ইউনিফর্ম পোলারাইজেশন আর নন ইউনিফর্ম পোলারাইজেশন সম্পর্কে শিখেছি। দেখ, আমার মনে হয় যে ফার্স্ট ভিডিওতে যে নন ইউনিফর্ম পোলারাইজেশনের যে কনসেপ্টটা আমি তোকে কনভে করতে চেয়েছি, ওটা হয়তো আমি খুব একটা ঠিক করে তোকে বোঝাতে পারিনি। মানে আমি যেটা বলতে চেয়েছি সেটা কনভে করতে পারিনি, তোর একটু কনফিউজিং মনে হতে পারে। সেই জন্য আমি জাস্ট এখানে আরেকবার নন ইউনিফর্ম পোলারাইজেশনের কনসেপ্টটা আরেকবার তোকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি, আর একটু সহজ করে আর একটু ক্লিয়ার করে। দেখ, ইউনিফর্ম পোলারাইজেশনে কি হয়েছিল, দেখ ইউনিফর্ম পোলারাইজেশনে পোলারাইজড ডাইইলেকট্রিকটার ক্ষেত্রে কিরকম হয়েছিল, অ্যাটমিক ডাইপোল গুলো কিরকম, ধর এরকম ভাবে ছিল অ্যাটমিক ডাইপোল গুলো। এদিকে ইলেকট্রিক ফিল্ড ছিল, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা, তার জন্য কি হয়েছিল, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কি হয়েছিল, এই সারফেসে প্লাস চার্জ অ্যাপিয়ার করেছিল, এই সারফেসে মাইনাস চার্জ অ্যাপিয়ার করেছিল। তাহলে আমরা বলেছিলাম ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য শুধু সারফেস পোলারাইজেশন চার্জেস অ্যাপিয়ার করে, ঠিক আছে। আর ভলিউমের মধ্যে কোনো পোলারাইজেশন চার্জ অ্যাপিয়ার করে না। তাহলে পোলারাইজেশন চার্জের কোনো ভলিউম ডিস্ট্রিবিউশন থাকে না। কেন? কারণ ইন দ্য বাল্ক অফ দ্য ডাইইলেকট্রিক কি হয়, ভলিউম অফ দ্য ডাইইলেকট্রিকের মধ্যে এই নেইবারিং ডাইপোলস গুলোর যে পজিটিভ নেগেটিভ চার্জ, সেগুলো একটা আরেকটার এফেক্টকে ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। এইখানে এইটা হয় হচ্ছে ফর ইউনিফর্ম পোলারাইজেশন। আর নন ইউনিফর্ম পোলারাইজেশনে কিরকম হয়, নন ইউনিফর্ম পোলারাইজেশনে ডাইইলেকট্রিকটার মধ্যে ধর এইরকম একটা ঘটনা ঘটে। ধর এখানে দুটো অ্যাটমিক ডাইপোল, এখানে ধর তিনটে অ্যাটমিক ডাইপোল, এখানে ধর একটা অ্যাটমিক ডাইপোল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে তুই চিন্তা করে দেখ, ধর এইদিকে ইলেকট্রিক ফিল্ড যদি হয়, বা এখানে ধর দুটো অ্যাটমিক ডাইপোল, তাহলে কি হচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এইখানে দেখ, এই সারফেসে প্লাস চার্জ অ্যাপিয়ার করছে, এখানে মাইনাস চার্জ অ্যাপিয়ার করছে, তাহলে সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ রয়েছে। আবার তারই সাথে তুই যদি পুরো ভলিউমটা ভাবিস, দেখ এখানে তিনটে প্লাস, এখানে দুটো মাইনাস, তার মানে কি একটা নেট পজিটিভ চার্জ রয়েছে এখানে। আবার এই জায়গায় যদি ভাবিস, তাহলে কি একটা নেট নেগেটিভ চার্জ, নেট পজিটিভ চার্জ রয়েছে এখানে, একটা তিনটে মাইনাস দুটো প্লাস, তাহলে একটা নেট নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে এই জায়গায় নন ইউনিফর্ম পোলারাইজেশন, এখানে দুটো, এখানে তিনটে বা চারটে, এখানে একটা, যাই হোক একটা হোক, এর ভেতরে তার মানে কি হচ্ছে, নেইবারিং যে অ্যাটমিক ডাইপোল গুলো রয়েছে সেইগুলো কি করছে, তাদের পজিটিভ আর নেগেটিভ চার্জ গুলো কি তাদের এফেক্টকে ক্যান্সেল করতে পারছে না, কারণ তাদের নাম্বার গুলো আলাদা, ঠিক আছে, ক্লিয়ার। দিস ইজ ফর নন ইউনিফর্ম পোলারাইজেশন। দেখ, নন ইউনিফর্ম বলে কি, এখানে দুটো হয়েছে, এখানে তিনটে হয়েছে, এখানে দুটো হয়েছে, সেরকম এখানে চারটে হতে পারতো, পাঁচটা হতে পারতো, এখানে তিনটে, এখানে একটা, এরকম হতে পারতো। তাহলে কি ইন দ্য বাল্ক অফ দ্য ডাইইলেকট্রিকটার ভলিউমের ভেতরে নেইবারিং ডাইপোল গুলোর পজিটিভ নেগেটিভ চার্জ গুলো নিজেদেরকে ক্যান্সেল করতে পারে না, যার জন্য আমরা পোলারাইজেশন চার্জের একটা ভলিউম ডিস্ট্রিবিউশন দেখতে পাই পোলারাইজড ডাইইলেকট্রিকটার ভেতরে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা সারফেস ডিস্ট্রিবিউশনও দেখতে পাই ফর নন ইউনিফর্ম পোলারাইজেশন। আর ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য আমি শুধু সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ দেখতে পাই, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ দেখতে পাই না। কারণ ইউনিফর্ম পোলারাইজেশনের ক্ষেত্রে নেইবারিং ডাইপোল গুলো কি করে, তাদের পজিটিভ নেগেটিভ চার্জ গুলো তাদের এফেক্টকে মিউচুয়ালি ক্যান্সেল করে দেয়। তার জন্য ইন দ্য বাল্ক, ইন দ্য ভলিউম অফ দ্য ডাইইলেকট্রিক কোনো ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ দেখা যায় না। সো দিস ইজ অল অ্যাবাউট ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম পোলারাইজেশন। আশা করি এইবার তোদের ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম পোলারাইজেশন সম্পর্কে সমস্ত কনফিউশন অ্যান্ড কনসেপ্ট, পুরো কনসেপ্ট কনসলিডেট করে গেছে এন্ড কনফিউশন রিজলভ হয়েছে। বেশ, এবারে আমরা ভেক্টর ক্যালকুলাসের একটা রেজাল্ট দেখতে চাই।
আমাদের খুব চেনা একটা রেজাল্ট ভেক্টর ক্যালকুলাসের, আমরা আরেকবার এখানে একবার দেখতে চাই। দেখ, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড ক্লাসে প্রবাবলি একটা রেজাল্ট দেখেছিলাম। ধর আমার কাছে একটা পয়েন্ট আছে এক্স ওয়াই জেড, যার পজিশন ভেক্টরটা আর, আর একটা পয়েন্ট আছে যার পজিশন ভেক্টরটা আর ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। তাহলে দিস ওয়াজ ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর মাইনাস আর ড্যাশ। আমরা একটা রেজাল্ট প্রুফ করেছিলাম, সেটা হচ্ছে গ্রেড অফ 1 বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু মাইনাস আর ভেক্টর বাই আর কিউব। ঠিক আছে, এটা অলরেডি আমরা প্রুফ করেছিলাম প্রবাবলি ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড ক্লাসে। ঠিক আছে, এইবারে আমরা একটা জিনিস করব। আমরা ধর নেবলা ড্যাশ বলে একটা অপারেটরকে কনস্ট্রাক্ট করলাম। ঠিক আছে, যে অপারেটরটা হচ্ছে আই হ্যাড ডেল ডেল এক্স ড্যাশ প্লাস জে হ্যাড ডেল ডেল ওয়াই ড্যাশ প্লাস কে হ্যাড ডেল ডেল জেড ড্যাশ। ঠিক আছে, ওকে। নেবলা হলে কি হয়, আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড, এখানে ড্যাশ মানে সবকটা ড্যাশ হয়েছে। ঠিক আছে, এরকম একটা অপারেটরকে কনস্ট্রাক্ট করলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে বার করতে চাইছি নেবলা ড্যাশ অফ 1 বাই আর, এইটার ভ্যালু কত হবে। মানে নেবলা ড্যাশ 1 বাই আর মানে এটা হচ্ছে গ্রেড ড্যাশ 1 বাই আর, এইটার ভ্যালু কত হবে এটা বার করতে চাইছি। কেন এই অপারেটরটা কনস্ট্রাক্ট করলাম, কি তার অবজেক্টিভ, সেসব আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। আগে একদম অ্যাজ আ ম্যাথমেটিক্স এটাকে আমরা বার করে দেখতে চাই। ঠিক আছে, বেশ, ঠিক আছে। তাহলে দেখ আমরা কি বলতে পারি, আর মানে আমরা ফার্স্টে কি বলবো, আর মাইনাস আর ড্যাশ, তাই তো। তার মানে হচ্ছে যদি আমি পুট করি তাহলে কত হবে, আর ইকুয়ালস টু আই হ্যাড এক্স মাইনাস এক্স ড্যাশ প্লাস জে হ্যাড ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ প্লাস কে হ্যাড জেড মাইনাস জেড ড্যাশ, রাইট। ঠিক আছে, তাহলে আর এর ম্যাগনিটিউডটা কত হয়, রুট ওভার এক্স মাইনাস এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড ড্যাশ স্কোয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে তুই আমায় বল হোয়াট উইল বি ডেল আর ডেল এক্স ড্যাশ, এটার ভ্যালু কত হবে। কি হবে, এইটাকে আমরা ডেল ডেল এক্স ড্যাশ করব, ডেরিভেটিভ কি করতে হবে, চেন রুলে করব। তাহলে চেন রুলে করলে কত হবে, এটা হাফ, ফার্স্টে হাফ, নিচে চলে যাবে রুট ওভার এক্স মাইনাস এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড ড্যাশ স্কোয়ার। একদম পিওর ডেরিভেটিভের রুল, আর কিচ্ছু না। ঠিক আছে, এবারে উপরে কি হবে, উপরে এই দুটো কি, এই দুটো পুরো জিরো হয়ে যাবে। তার কারণ কি, যখন এক্স ড্যাশ এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি তখন কি ওয়াই ওয়াই ড্যাশ জেড জেড ড্যাশ কনস্ট্যান্ট, পার্শিয়াল ডেরিভেটিভ করছি মানে। ঠিক আছে, তাহলে এর ডেরিভেটিভ জিরো হয়ে যাবে, শুধু এটার ডেরিভেটিভ হবে কত হবে, 2x মাইনাস এক্স ড্যাশ, তারপরে কি হবে ডেল ডেল এক্স ড্যাশ করছি, তার মানে এর ভেতরে ডেরিভেটিভ করলে কি হবে, এইটা জিরো হবে আর এটা মাইনাস 1 হবে। কেন এটা জিরো হলো, কারণ যখন এক্স ড্যাশ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি এক্সটা কি কনস্ট্যান্ট, তাই জন্য এটার ডেরিভেটিভ জিরো হলো আর এটার ডেরিভেটিভ মাইনাস 1 হলো। এক্স ড্যাশ এর ডেরিভেটিভ এক্স ড্যাশ এর রেসপেক্টে 1, আগে মাইনাস আছে বলে মাইনাস 1। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো জিনিসটা, জিনিসটা দাঁড়ালো হচ্ছে গিয়ে কত, মাইনাস এক্স মাইনাস এক্স ড্যাশ বাই এইটা কত আর, ক্যাপিটাল আর, তাহলে হবে হচ্ছে 2 আর 2 কেটে গেল, তাহলে এটা হলো হচ্ছে আর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটার ভ্যালু কত হলো, এটার ভ্যালু হলো হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স ড্যাশ বাই আর। ওকে, সিমিলারলি তুই আমায় বল ডেল আর ডেল ওয়াই ড্যাশ এর ভ্যালু কত হবে, মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ বাই আর, আর ডেল আর ডেল জেড ড্যাশ এর ভ্যালু কত হবে, মাইনাস জেড মাইনাস জেড ড্যাশ বাই আর, রাইট? ঠিক আছে, এবারে তুই আমরা বার করব হচ্ছে গ্রেড ড্যাশ 1 বাই আর এর ভ্যালু। গ্রেড ড্যাশ 1 বাই আর মানে কত, আমরা এই অপারেটরটা অলরেডি লিখে ফেলেছি, তাহলে এবার লিখে ফেলি ডেল ডেল এক্স ড্যাশ অফ 1 বাই আর প্লাস জে হ্যাট
del del y dash of 1 by r plus k hat del del z dash of 1 by r. Right? Fine. Now বল del del x dash of 1 by r এর ভ্যালু কত হবে? Del del x dash of 1 by r will be del del r of 1 by r into del r del x dash. চেন রুল, এটার ভ্যালু কত হবে? মাইনাস 1 by r স্কয়ার ইনটু এটার ভ্যালু অলরেডি আমরা বার করলাম কত? মাইনাস x মাইনাস x ড্যাশ বাই r। তাহলে ফাইনালি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, পরে কত থাকলো? x মাইনাস x ড্যাশ বাই r কিউব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটার অ্যানসার কত হলো? x মাইনাস x ড্যাশ বাই r কিউব। ঠিক আছে, সিমিলারলি del del z dash of 1 by r এর ভ্যালু কত হলো? সরি, del del y dash of 1 by r এর ভ্যালু it will be y minus y dash by r cube. ওকে, আর del del z dash of 1 by r কত হবে? it will be z minus z dash by r cube. ক্লিয়ার? এবার putting these three values here আমি কত পাবো? এই তিনটে ভ্যালু পুট করলে আমি কত পাবো? আমি পাবো হচ্ছে 1 by r cube will be common I hat x minus x dash plus j hat y minus y dash plus k hat z minus z dash। তাহলে আমার হবে হচ্ছে এটা কত? r ভেক্টর, তাহলে r by r cube। ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারলাম? আমি লিখতে পারলাম হচ্ছে grad dash 1 by r মানে r vector by r cube. This is nothing but minus of grad of 1 by r. Clear? ঠিক আছে, ওকে। এইবার এই রেজাল্টটা আমরা একবার ইউজ করব, দেখা যাক কোথায় ইউজ করি। নেক্সট যে পোরশনটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল and field due to a polarized dielectric. একটা polarized dielectric এর জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ফিল্ড খুব ইম্পর্টেন্ট এক জিনিসটাকে বলে দিই, সেটা হচ্ছে এখানে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিকটাকে পোলারাইজ করেছে তাকে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। ক্লিয়ার? যে ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিককে পোলারাইজ করছে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। পোলারাইজড ডাইইলেকট্রিকটা অর্থাৎ ডাইইলেকট্রিকটা ইটসেলফ পোলারাইজ হওয়ার পরে সেই ডাইইলেকট্রিকটা কোনো একটা পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়ালটা তৈরি করছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। ঠিক আছে, একটা ডাইইলেকট্রিক যখন পোলারাইজড হয় তখন ডাইইলেকট্রিকটা নিশ্চয়ই একটা ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল তৈরি করে। তার কারণ হচ্ছে ডাইইলেকট্রিকটা পোলারাইজড হওয়া মানে কি? ডাইইলেকট্রিকটার মধ্যে ডাইপোল ইনডিউসড হয়েছে, ডাইইলেকট্রিকটার মধ্যে এখন অনেক ডাইপোলস রয়েছে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ভ্যাকুয়ামে কি পড়েছি? একটা ডাইপোল বা একটা ডাইপোলার চার্জ ডিস্ট্রিবিউশন কি কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল তৈরি করে, তাই তো? তাহলে একটা ডাইইলেকট্রিক আসলে পোলারাইজড হওয়ার পরে ইজ আ কালেকশন অফ মেনি ডাইপোলস। তাহলে সব ডাইপোল গুলো কি কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল তৈরি করবে। ঠিক আছে, সেই সমস্ত ফিল্ড বা পোটেনশিয়ালের সামটাই কি হবে? কোন পয়েন্টে নেট ফিল্ড বা পোটেনশিয়াল। তাহলে কি একটা পোলারাইজড ডাইইলেকট্রিক নিশ্চয়ই একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল আর ফিল্ড তৈরি করে, কারণ ওর ভেতরকার ডাইপোল গুলো কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল তৈরি করে। ঠিক আছে, সেই ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালটা যেটা পোলারাইজড ডাইইলেকট্রিকটা তৈরি করে সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি এখানে। ঠিক আছে, নট দ্য ইলেকট্রিক ফিল্ড দ্যাট পোলারাইজেস দ্য ডাইইলেকট্রিক। সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি এক্সটার্নাল ফিল্ডটাকে আমি দেখতে চাইছি না যে ডাইইলেকট্রিককে পোলারাইজ করছে। ডাইইলেকট্রিক পোলারাইজ হওয়ার পরে পোলারাইজড ডাইইলেকট্রিকটা যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেইটাকে আমি দেখতে চাইছি, ক্যালকুলেট করতে চাইছি এখানে। ঠিক আছে, ওকে।
সেরকম একটা পোলারাইজড ডাইইলেকট্রিককে আমি এখানে ভাবি, ধর এরকম একটা পোলারাইজড ডাইইলেকট্রিক আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমি ওই টাউ দিয়ে লিখছি ভলিউমকে, ঠিক আছে, এই চ্যাপ্টারে আমি লিখছি টাউ দিয়ে, এটার ভলিউমটা হচ্ছে টাউ, পোলারাইজড ডাইইলেকট্রিক, ঠিক আছে। ওকে, এবারে আর এর যে সারফেসটা হচ্ছে এস, ঠিক আছে। একটা পোলারাইজড ডাইইলেকট্রিক রয়েছে, যে মানে কোনো একটা ইলেকট্রিক এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই ডাইইলেকট্রিকটা বসানো, যার জন্য ডাইইলেকট্রিকটা পোলারাইজড হয়েছে। সেই পোলারাইজড ডাইইলেকট্রিকটার ভলিউমটা টাউ আর এনক্লোজিং সারফেসটা এস, ফাইন। এবারে এই পোলারাইজড ডাইইলেকট্রিকের মধ্যে আমি একটা ছোট্ট ভলিউম ভাবি, ডিভি, ঠিক আছে, একটা ডি টাউ, এই ভলিউমটার নাম দিলাম ডি টাউ। ওকে, ক্লিয়ার? একটা ছোট্ট ভলিউম ভাবলাম ডি টাউ। ওকে, এই ডি টাউ ভলিউমটা কি করবে? এই ডি টাউ ভলিউমটার মধ্যে কি অনেক ডাইপোলস রয়েছে, সেই ডাইপোলস গুলো কোনো একটা পয়েন্টে ফিল্ড আর পটেনশিয়াল তৈরি করবে, ঠিক আছে। এই ডি টাউটার কোঅর্ডিনেট গুলো আমি ধরছি হচ্ছে এই ডি টাউটার পজিশন ভেক্টরটা আর ড্যাশ ধরছি, আর ডি টাউটার কোঅর্ডিনেট গুলোকে ধরছি হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমার যে পয়েন্ট অফ অবজারভেশন, এটা ধর আমার পয়েন্ট অফ অবজারভেশন, পয়েন্ট অফ অবজারভেশনের আমি পজিশন ভেক্টরটাকে বলছি আর, ক্লিয়ার? তাহলে এটা আর ড্যাশ আর এটা আর, তাহলে the vector from d tau to the point of observation is given by capital R equals to r minus r dash, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা আমাদের পয়েন্ট অফ অবজারভেশনের এটা কি কোঅর্ডিনেটস অফ d tau, তাই তো? d tau, ঠিক আছে। এই কোঅর্ডিনেট গুলোকে বলে সোর্স কোঅর্ডিনেট। ওকে, আর xyz টা কি? xyz টা হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ অবজারভেশন। এই পয়েন্ট অফ অবজারভেশনটার কোঅর্ডিনেট হচ্ছে xyz। ওকে, এগুলোকে বলে ফিল্ড কোঅর্ডিনেটস, ঠিক আছে। ওকে, কেন নামটা তোরা বুঝতেই পারছিস। x ড্যাশ y ড্যাশ z ড্যাশটা কি? d tau এর কোঅর্ডিনেট। d tauটা কি? যে জিনিসটা কোন পয়েন্টে ফিল্ড আর পটেনশিয়াল তৈরি করছে, তার মানে কালেকশন অফ ডাইপোলস, তাহলে সেটা কি? সোর্স, তাই এদেরকে সোর্স কোঅর্ডিনেট বলে। আর যে পয়েন্টে পয়েন্ট অফ অবজারভেশন, সেখানে কি দেখছিস? ফিল্ড বা পটেনশিয়াল, তাই জন্য তার কোঅর্ডিনেট গুলোকে ফিল্ড কোঅর্ডিনেট বলে, ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এবারে দেখ আমি বার করতে চাইছি পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল at point of observation due to d tau। এই d tau এর মধ্যে কি রয়েছে? অনেক ডাইপোল রয়েছে, তারা একটা পয়েন্টে ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করবে, ঠিক আছে। তাহলে সেই d tau এর মধ্যে থাকা ডাইপোল গুলো এই পয়েন্ট অফ অবজারভেশনে কত ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করবে, ফার্স্টে সেটা দেখতে চাইছি, ঠিক আছে। আমরা বলছি ধর পটেনশিয়ালটা হবে dV। ওকে, সেই পটেনশিয়ালের ভ্যালুটা তাহলে কত হবে একবার দেখা যাক। তুই চিন্তা করে দেখ, একটা কথা বল, একটা ডাইপোল, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ভ্যাকুয়ামে কি শিখেছিলাম একবার ভালো করে মনে করে বল। একটা ডাইপোল আছে অফ ডাইপোল মোমেন্ট p, সেটা কোনো পয়েন্টে কত পটেনশিয়াল তৈরি করে? p ডট r বাই 4 পাই এপসিলন 0 r কিউব, তাই তো? যেখানে p টা ছিল ডাইপোল মোমেন্ট আর r টা ছিল ডাইপোল থেকে পয়েন্ট অফ অবজারভেশনের ডিসটেন্স, ঠিক আছে। তাহলে তুই এখানে চিন্তা করে দেখ, আমরা কি দেখেছি? এই d tau ভলিউমটা কতটা ডাইপোল মোমেন্ট পজেস করে? dp, ঠিক আছে। তাহলে তার জন্য পয়েন্ট অফ অবজারভেশনে কতটা পটেনশিয়াল তৈরি হবে? dv ইকুয়ালস টু dp ডট ক্যাপিটাল R বাই 4 পাই এপসিলন 0 ক্যাপিটাল R কিউব। কেন ক্যাপিটাল R? কারণ ক্যাপিটাল R ইজ দ্য ডিসটেন্স অফ পয়েন্ট অফ অবজারভেশন ফ্রম দ্য ডাইপোল or from d tau। d tau এর মধ্যে যে ডাইপোল গুলো রয়েছে তাদের থেকে পয়েন্ট অফ অবজারভেশনের ডিসটেন্সটা r। তাহলে সেই r এর জায়গায় এখানে স্মল r যেটা, সেটা এখানে ক্যাপিটাল R বসবে, ডিসটেন্সটা, ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে
এবারে কি বলা যায় দেখ, আর ডিপিটা কি, ইজ দ্য ডাইপোল মোমেন্ট পজেসড বাই দিস ভলিউম ডি টাউ। ঠিক আছে, বেশ, তার মানেটা কি, ডিবি এই ডি টাউ ভলিউমটা ডিপি ডাইপোল মোমেন্ট পজেস করছে, তার মানে কি ডি টাউ ভলিউমের মধ্যে যে ডাইপোল গুলো রয়েছে সে তারা সবাই মিলে ডিপি ডাইপোল মোমেন্ট পজেস করছে। ঠিক আছে, দেখ তাহলে এখান থেকে বল কি লিখতে পারিস, ডিবি ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি দেখ তো, আর বাই আর কিউব কে কি লেখা যায়, এই মাত্র দেখলাম আর বাই আর কিউব মানে গ্রেড ড্যাশ 1 বাই আর বাই 4 পাই এপসাইলন 0। গ্রেড ড্যাশ 1 বাই আর মানে কি আর বাই আর কিউব, তাহলে এটাকে এটা রিপ্লেস করে দিলাম দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার। এবারে দেখ আমরা একটা ভেক্টর আইডেন্টিটি শিখেছিলাম, দেখ একটা ভেক্টর আইডেন্টিটি শিখেছিলাম, সেটা কিরকম দেখ, আমরা শিখেছিলাম যে, আচ্ছা তার আগে একটা কথা বলি, ভেক্টর আইডেন্টিটি ইউজ করার আগে, ডিভি পোটেনশিয়াল ইকুয়ালস টু ডিপি মানে কি, ডাইপোল মোমেন্টকে কি দিয়ে লেখা যায়, আমরা দেখেছি ডিপি কে কি দিয়ে লেখা যায়, পোলারাইজেশন ভেক্টরের টার্মসে লেখা যায় কি, ডিপি ইকুয়ালস টু পি ডি টাউ। ঠিক আছে, পোলারাইজেশন ভেক্টর পি ইকুয়ালস টু কি ছিল, ডিপি বাই ডি টাউ, তাহলে ডিপি ইকুয়ালস টু কি, পি ডি টাউ। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম পোলারাইজেশন ভেক্টর, তাহলে এটাকে পি ডি টাউ লিখে দিই, ডট গ্রেড ড্যাশ 1 বাই আর বাই 4 পাই এপসাইলন 0। ঠিক আছে, বেশ, তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পাচ্ছি, পোটেনশিয়ালটা দেখি, ডিভি ইকুয়ালস টু ডি টাউটাকে বাইরে এখানে মাল্টিপ্লাই করে লিখি, তাহলে ডিভি ইকুয়ালস টু আমরা লিখতে পাচ্ছি হচ্ছে পি ডট গ্রেড ড্যাশ 1 বাই আর বাই 4 পাই এপসাইলন 0 ডি টাউ। ঠিক আছে, এবারে দেখ আমরা একটা ভেক্টর আইডেন্টিটি শিখেছিলাম, যে ভেক্টর আইডেন্টিটিটা ছিল এরকম, ডাইভারজেন্স অফ ফাই এ, ফাই একটা স্কেলার, এ একটা ভেক্টর, ইকুয়ালস টু কত, ফাই ডাইভারজেন্স এ প্লাস গ্রেড ফাই ডট এ, এরকম ছিল। ঠিক আছে, এবারে তুই ফাই এর জায়গায় বসিয়ে দে হচ্ছে 1 বাই আর, আর এর জায়গায় বসিয়ে দে পোলারাইজেশন ভেক্টর পি, তাহলে কি হয়ে যাবে, এটা ডাইভারজেন্স অফ পি বাই আর ইকুয়ালস টু কি হবে, 1 বাই আর ডাইভারজেন্স পি প্লাস এটা কি হবে 1 বাই আর ডট পি। ঠিক আছে, ক্লিয়ার, ওকে ডান। তাহলে আমি কি লিখতে পারি দেখ এখান থেকে, এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এই জিনিসটাকে 1 বাই আর ডট পি ইকুয়ালস টু কত, ডাইভারজেন্স পি বাই আর মাইনাস 1 বাই আর ডাইভারজেন্স পি। ঠিক আছে, জাস্ট এইটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এইটা মাইনাস এটা, এটাকে জাস্ট লেফট হ্যান্ড সাইডে নিয়ে আয় মাইনাস করে, তাহলে এটা হয়ে যায়, লিখতে পারি। ঠিক আছে, এবার এই জিনিসটাই দেখ, এই জিনিসটা, ঠিক আছে, শুধু এখানে কি ডট বসিয়ে দে, এগুলো যদি এরকম ড্যাশ বসিয়ে দিস তাহলে কি লিখতে পারিস, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাতে যদি ড্যাশ বসিয়ে দিস তাহলে কি লিখতে পারিস, ক্লিয়ার, এটা কি হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে, ক্লিয়ার। এখানে যদি ড্যাশ বসিয়ে দিস রেজাল্টটাতে তাহলে কি এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, পি ডট গ্রেড ড্যাশ 1 বাই আর ইকুয়াল টু এটা, তাহলে এই জিনিসটাকে কি রিপ্লেস করে দিতে পারি এটা দিয়ে। ঠিক আছে, তাহলে রিপ্লেস করে দেওয়া যাক, কিভাবে লিখবো, রিপ্লেস করে দিলে কিভাবে লিখতে পারি, ডিবি ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি হচ্ছে কি লিখলাম, গ্রেড ড্যাশ মানে ডাইভারজেন্স পি বাই আর মাইনাস 1 বাই আর ডাইভারজেন্স পি। ঠিক আছে, বাই 4 পাই এপসাইলন 0 ডি টাউ। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এবারে বল তাহলে টোটাল পোটেনশিয়াল এট
দ্য পয়েন্ট অফ অবজারভেশন কত হবে, v ইকুয়ালস টু ইন্টিগ্রাল dv। ক্লিয়ার? তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনটা এর উপর করলে কি হবে, দুটো টার্মে ডিস্ট্রিবিউট করে দেয়, তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রাল গ্রেড ড্যাশ p বাই r বাই d tau বাই 4 pi epsilon 0 প্লাস মাইনাস d tau by 4 pi epsilon 0 r। ক্লিয়ার? ওকে, জাস্ট কিছুই করিনি, জাস্ট ইন্টিগ্রেশন দিয়েছি, এই dv এর ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি, dv এর ভ্যালুটা এই আগের লাইন থেকে এখানে পুট করে দিয়েছি, করে ইন্টিগ্রেশনটা দুটো টার্মে সাবস্টিটিউট করে দিয়েছি, ঠিক আছে? আর এই মাইনাসটা ভেতরে লিখেছি বলে সামনে প্লাস লিখেছি, আর যেরকম আছে আটটা নিচে আছে, নিচে চলে গেছে, ঠিক আছে? d টাউটা দুটো টার্মে মাল্টিপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? আর কিছুই না। ক্লিয়ার? ডান। এবারে দেখ একটা জিনিস ভালো করে, ফার্স্ট টার্মটাকে একবার খেয়াল কর। ফার্স্ট টার্মটাকে একবার খেয়াল কর, দেখ কি লিখতে পারি আমরা, আমরা কি দেখেছিলাম গসেস ডাইভারজেন্স থিওরেম, সেখান থেকে কি লিখেছিলাম, গসেস ডাইভারজেন্স থিওরেমটাতে কি লিখেছিলাম, গসেস ডাইভারজেন্স থিওরেমটা ছিল হচ্ছে এইরকম, এখানে একটা ডট আছে, আই মিস দিস ডট, খেয়াল থাকে যাতে আগের লাইনগুলো যদি কোথাও ডটটা মিস করে থাকে এটা বসিয়ে দিবি, ঠিক আছে? ডটটা আমি যদি মিস করে থাকি আগের লাইনগুলোতে কোথাও, সেটা বসিয়ে দিবি, ঠিক আছে? এই ডটটা আমি এখানে মিস করে গেছি, ঠিক আছে? তাহলে খেয়াল থাকে যাতে ডাইভারজেন্স অফ p বাই r, ঠিক আছে? ওকে, তাহলে গসেস ডাইভারজেন্স থিওরেম থেকে আমরা কি পড়েছিলাম, a ডট ds ইকুয়ালস টু ডাইভারজেন্স এ dv না লিখে আমি ভলিউমটাকে d টাউ দিয়ে লিখছি, ঠিক আছে? ক্লিয়ার? এবারে বল, তাহলে এর জায়গায় পুট a ইকুয়ালস টু p বাই r, তাহলে কি হবে বলতো, এই ডাইভারজেন্স থিওরেমটা দেখতে কেমন হবে বলতো, p বাই r ডট ds ইকুয়ালস টু কি হবে, ডাইভারজেন্স অফ p বাই r d টাউ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে বল এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি, ডাইভারজেন্স অফ p বাই r d টাউ কে কিভাবে লিখতে পারি, p বাই r ডট ds এটা লিখতে পারি, p বাই r ডট ds দিয়ে রিপ্লেস করে দিতে পারি ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম, ঠিক আছে? তাহলে v এর ভ্যালুটা কি হয়ে যাবে, এই যে এই ইকুয়েশনটা ইউজ করে আমি কি করতে পারি, এই জিনিসটাকে রিপ্লেস করে দিতে পারি এটা দিয়ে, তাহলে কি হয়ে যাবে বল, এই জায়গায় যদি p v ইকুয়ালস টু, এই জায়গায় যদি লিখে দিই p বাই r ডট ds বাই কি 4 pi epsilon 0 ছিল, আর এইটা যেরকম আছে সেরকম মাইনাস p d tau বাই 4 pi epsilon 0 r, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কি রকম ভাবে লেখা যাবে, v equals to p dot ds টাকে n hand ds লিখি, ক্লিয়ার? বাই 4 pi, r টা জাস্ট নিচে লিখে দিই 4 pi epsilon 0 r, ঠিক আছে? প্লাস মাইনাস ডট p d tau বাই 4 pi epsilon 0 r, রাইট? তাহলে একটা অদ্ভুত জিনিস দেখ, সাপোজ তুই লেখ sigma p equals to p dot n, it is the surface charge distribution of polarization charges, আর তুই লেখ rho p equals to minus divergence p, ঠিক আছে? এটা কি সারফেস চার্জ ডেনসিটি, আর এটা কি ভলিউম চার্জ ডেনসিটি, ওকে? তুই বল p ডট n টাকে বল সিগমা p, the surface charge density of polarization charges,
আর রো পিটাকে বল মাইনাস ডাইভারজেন্স পিটাকে ভলিউম চার্জ ডেনসিটি অফ পোলারাইজেশন চার্জেস। তাহলে ভিটা কি হয়ে যায় দেখতে, বি ইকুয়ালস টু কেমন দেখতে হয়ে যায় দেখতো, সিগমা পি ডিএস বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস রো পি ডি টাউ বাই 4 পাই এপসাইলন 0 আর। ঠিক আছে, তাহলে পোটেনশিয়ালটা কি রকম দেখতে হয়ে গেল দেখতো, পোটেনশিয়ালটা দেখতে এরকম হয়ে গেল, পোটেনশিয়ালটা দেখতে এরকম হয়ে গেল। এই পোলারাইজড ডাইইলেকট্রিকটার জন্য কি এই যে ফার্স্ট টার্মটা কি রকম দেখতে লাগছে, এই পোলারাইজড ডাইইলেকট্রিকটার যে সারফেসে যে পোলারাইজেশন চার্জটা অ্যাপিয়ার করেছে তার জন্য পোটেনশিয়াল, প্লাস এই পোলারাইজড ডাইইলেকট্রিকটার ভেতরে ভলিউমে যে পোলারাইজেশন চার্জটা অ্যাপিয়ার করেছে তার জন্য পোটেনশিয়াল। দুটো টার্ম ওরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখেছিলাম কি পোটেনশিয়াল কি হয়, সিগমা ডিএস বাই 4 পাই এপসাইলন 0 আর হয় কার জন্য, সারফেস চার্জের জন্য, সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য, আর রো ডিভি বাই 4 পাই এপসাইলন 0 আর হয়। এখানে ডিভির জায়গায় জাস্ট ডিটাও লিখছি, তাই তো। এটা কার জন্য হয়, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য। পোটেনশিয়ালের দুটো ফর্ম হয়, আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মনে আছে সেকেন্ড ক্লাস ইলেকট্রোস্ট্যাট, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এইগুলো পোটেনশিয়ালের এক্সপ্রেশন হয়। ঠিক আছে, ঠিক সেরকমই দুটো এক্সপ্রেশন এসছে না। ঠিক আছে, তার মানে তুই চিন্তা করে দেখ, সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জের জন্য একটা পোটেনশিয়াল, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জের জন্য একটা পোটেনশিয়াল, তাদের সামটা হচ্ছে টোটাল পোটেনশিয়াল এট দ্য পয়েন্ট অফ অবজারভেশন। তাহলে এখান থেকে কি একটা অসাধারণ বিউটিফুল ম্যাথমেটিক্স, এটা একটা দুর্দান্ত ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, এটা যে ডেরিভেশনটা থেকে দেখ এতক্ষণ তুই ফিজিক্স দিয়ে বুঝছিলি যে কি হয় ইন জেনারেল ফর নন ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য একটা পোলারাইজড ডাইইলেকট্রিকের মধ্যে সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ অ্যাপিয়ার করতে পারে অর এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ অ্যাপিয়ার করতে পারে। ঠিক আছে, দেখ ম্যাথমেটিক্স সেই জিনিসটা তোকে দেখিয়ে দিল। ম্যাথমেটিক্স দিয়ে তুই কিচ্ছু করলি না, সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলি, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করলি, ম্যাথমেটিক্স তোকে এই জিনিসটা বলে দিল। এই জন্যই আমি ওই প্রথম দিন তোদের যে ফিজিক্স পড়াতে গিয়ে বলেছিলাম যে ম্যাথমেটিক্স ইজ আ ল্যাঙ্গুয়েজ টু রাইট দ্য ফিজিক্স। ঠিক আছে, তাহলে ফিজিক্সটা তুই যেভাবে পড়লি ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে সেই জিনিসটাই এলুসিডেটেড হলো। বোঝা গেছে? এটা অসাধারণ সুন্দর একটা ডেরিভেশন। ঠিক আছে, শুধু তাই নয়, তুই এইটাও দেখে ফেললি এই ডেরিভেশনটা থেকে, এই রেজাল্টটাও পেয়ে গেলি যে পোলারাইজেশন চার্জের সারফেস পোলারাইজেশন চার্জেস মানে সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জেস এর ক্ষেত্রে চার্জ সারফেস চার্জ ডেনসিটিটা কত হয়, পি ডট এন। ওকে, আর ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশনের জন্য কি হয়, ভলিউম চার্জ ডেনসিটিটা কত হয়, সিগমা পি ইজ পি ডট এন, রো পি ইজ মাইনাস ডাইভারজেন্স পি। ঠিক আছে, ম্যাথমেটিক্স তোকে এই জিনিসটাও দিয়ে দিল, এই চার্জ ডেনসিটিজ অফ পোলারাইজেশন চার্জেস ইন টার্মস অফ পোলারাইজেশন ভেক্টর। ঠিক আছে, এই রেজাল্টটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট রেজাল্ট এখান থেকে পাওয়ার মতো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আমি এরপর ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করা হয়ে গেছে, এবারে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। কিন্তু ফিল্ড ক্যালকুলেশনের জন্য আমি আর ইন ডিটেইল ডেরিভেশনের মধ্যে যাব না, আমি শুধু বলে দেব ইলেকট্রিক ফিল্ডটা উইল বি মাইনাস গ্র্যাড ভি। তাই তো, ইলেকট্রিক ফিল্ডটা উইল বি মাইনাস গ্র্যাড ভি। ঠিক আছে, তাহলে সেটা কত হবে, জাস্ট এখানে হয়ে যাবে হচ্ছে কিরকম দেখতে হয়ে যাবে, সিগমা পি ডিএস বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব আর ভেক্টর প্লাস রো পি ডি টাউ বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব আর ভেক্টর। তাই তো, আমি আর ডিটেইল ডেরিভেশন করলাম না, কিন্তু এইটাই যে রেজাল্ট হবে সেটা আমি ওই ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ভ্যাকুয়ামের ওই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের যে এক্সপ্রেশন সেটার থেকে সেটা মনে ছিল, সেটার থেকে আমি বলে দিলাম এটা হতে হবে। ঠিক আছে, সেই কনসেপ্টের
তাকে এক্সট্রাপোলেট করে বলে দিলাম যে এই রেজাল্টটা হতেই হবে। আমি আর ইলাবোরেট করলাম না আমার ডেরিভেশনটাকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে হলো? বেশ। তাহলে এই যে কথাটা, এবার কয়েকটা কথা বলি। দেখ এখান থেকে আমরা যা যা শিখেছি, দেখ আমাদের এক্সপ্রেশনও সেই জিনিসগুলো বলে কি। তুই একটা জিনিস দেখ, আমি কি দেখলাম, রো পি ইকুয়ালস টু কত? মাইনাস গ্রেড ড্যাশ ডট পি, তাই তো? ফর ইউনিফর্ম পোলারাইজেশন কি হবে? ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য পোলারাইজেশন ভেক্টর p will be equal to constant, তাই তো? ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য কি হবে? পোলারাইজেশন ভেক্টর p টা কনস্ট্যান্ট হবে। p যদি কনস্ট্যান্ট হয় তাহলে রো p এর ভ্যালুটা কত হবে? রো p ইজ মাইনাস ডাইভারজেন্স p। এবার ডাইভারজেন্স কি? বেসিক্যালি একটা ডেরিভেটিভ, তো তাহলে ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? 0। সো দিস উইল বি 0। তাহলে দেখ ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য কোনো ভলিউম ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডেনসিটি 0, তার মানে কোনো ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ নেই। তাই তো শিখলাম আমরা ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ থাকে না, শুধু সারফেস ডিস্ট্রিবিউশন থাকে। ঠিক আছে, তাহলে দেখ ম্যাথমেটিক্স সেটাকে ফলো করছে। ঠিক আছে, আমাদের এক্সপেকটেশনকে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস দেখ, আমরা কি বলতে পারি, চিন্তা করে দেখ, the total charge of the dielectric of the polarized dielectric কত? সেটা q will be কি হবে? টোটাল ভলিউম চার্জ, সেটা কত? ইন্টিগ্রাল রো পি ডি টাউ প্লাস ইন্টিগ্রাল সিগমা পি ডিএস, তাই তো? রো পির ভ্যালুটা বসিয়ে দিই, মাইনাস ডাইভারজেন্স পি ডি টাউ প্লাস এর ভ্যালুটা বসিয়ে দিই পি ডট এন ডিএস। ঠিক আছে, এবারে বল মাইনাসটা বাইরে রাখ, তাহলে পি ডি টাউ প্লাস পি ডট এন ডিএস। ঠিক আছে, এবারে বল বাই গসেস ডাইভারজেন্স থিওরেম, তুই যদি গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করিস তাহলে এটাই কি লিখতে পারিস? গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করলে কি? পি ডট এন ডিএস মানে কি? ডাইভারজেন্স পি ডি টাউ, তাই না? এটাই তো পি ডট এন ডিএস মানে ডাইভারজেন্স পি ডি টাউ। তো ক্লিয়ার? তাহলে গসেস ডাইভারজেন্স থিওরেম ইউজ করলে কি এই জিনিসটাকে কি লিখতে পারিস? ইন্টিগ্রাল পি ডট এন ডিএস, তাই তো? ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম আমি কি লিখতে পারি? ফার্স্ট টার্মটাকে পি ডট এন ডিএস, সামনে একটা মাইনাস ছিল তাই আছে, প্লাস পি ডট এন ডিএস। তাহলে কি হচ্ছে? মাইনাস আর প্লাস টার্ম দুটো কেটে গিয়ে কি হয়ে যাচ্ছে? 0। ক্লিয়ার? তাহলে মানে এখান থেকে আমি করে এই এখানটায় করলাম, এরপরে এই লাইনটা করলাম। ঠিক আছে, 0। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল চার্জ অফ দ্য পোলারাইজড ডাইইলেকট্রিক? 0। তার মানে আমি তো বলেইছিলাম, আমরা যখন ফিজিক্সটা পড়ছিলাম তখনই তো দেখলাম পোলারাইজড ডাইইলেকট্রিকটা কি অ্যাজ এ হোল নিউট্রাল থাকে। তার মানে তার ভলিউম চার্জ আর সারফেস চার্জকে অ্যাড করলে সবসময় 0ই আসতে হবে। কেন? চার্জ নিউট্রালিটিটা মেইনটেইন হতে হবে ডিউ টু কনজারভেশন অফ চার্জ। ওটার মধ্যে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে জাস্ট ওটাকে রেখেছি, ওর মধ্যে তো আর আমি এক্সট্রা কোনো চার্জ দিও নি, ওর থেকে কিছু বারও করে নিইনি। তাহলে কনজারভেশন অফ চার্জ কি বলে? ও যদি শুরুতে নিউট্রাল থেকে থাকে পরেও নিউট্রাল থাকবে। ঠিক আছে, দেখ সেটাই হচ্ছে, ও শুরুতেও নিউট্রাল ছিল পরেও নিউট্রাল। তাহলে দ্য সাম অফ দ্য ভলিউম polarization charge and surface polarization charge is a 0. So the dielectric as a whole is a neutral. As a whole the dielectric is neutral. Clear? তাহলে আমরা যা যা ফিজিক্সে পড়লাম সমস্ত জিনিসগুলোই দেখলাম কি আমাদের ফলো করছে, সমস্ত জিনিসগুলোই ম্যাথমেটিক্স ফলো করছে এক্সপেকটেশন। ঠিক আছে, বেশ। এবার দেখ একটা শুধু কথা, যে কথাটা বলছিলাম, কথাটা ছিল হচ্ছে যে স্যার সবকিছু বুঝতে পারলাম, শুধু এই গ্র্যাড ড্যাশ এই জিনিসটা কেন এই কি বলে অপারেটরটা ইন্ট্রোডিউস করলাম এটা বুঝতে পারলাম না। বেশ, তুই একটা জিনিস চিন্তা করে দেখ, ধর আমি এর মধ্যে একটা স্টেপ এই ডেরিভেশনটার মধ্যে ইউজ করেছি, সেটা একবার বলার চেষ্টা করি।
স্টেপটা কি ছিল? স্টেপটা ছিল হচ্ছে ইন্টিগ্রাল গ্র্যাড ড্যাশ ডট ডি টাউ ইকুয়ালস টু পি বাই আর ডট ডিএস। ঠিক আছে, গসেস ডাইভারজেন্স থিওরেম ইউজ করেছি, তাই তো? এই টার্মটাকে এই দিয়ে লিখেছি, তাই তো? তুই আমার একটা কথা বল, এই যে টাউ এর ভেতরে, এই ভলিউমটার ভেতরে, পোলারাইজড ডাইইলেকট্রিকটার ভেতরে কোন কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে? নিশ্চয়ই সোর্স কোঅর্ডিনেট গুলো চেঞ্জ করছে, x ড্যাশ y ড্যাশ z ড্যাশ চেঞ্জ করছে। পয়েন্ট অফ অবজারভেশনটা তো এখানে ফিক্সড আছে, x y z টা তো ফিক্সড আছে, p টা। সেটা তো আমরা কি সমস্ত, আমরা যখন ইন্টিগ্রেশনটা করছি ওভার টাউ, তাই তো? তার মানেটা কি? আমরা সমস্ত এরকম ছোট ছোট ডি টাউ গুলোর জন্য এই পয়েন্টে টোটাল পটেনশিয়াল দেখছি। তার মানে এই পয়েন্টটা এখন আমার কাছে ফিক্সড, আর ভ্যারি কে করছে এই ডি টাউ গুলো টাউ এর ভেতরে। তার মানে ভ্যারি কে করছে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ এই কোঅর্ডিনেট গুলো। তাহলে সোর্স কোঅর্ডিনেট গুলো ভ্যারি করছে, x y z ফিল্ড কোঅর্ডিনেট গুলো ভ্যারি করছে না, ভ্যারি করছে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ। ঠিক আছে, তাহলে তুই চিন্তা করে দেখ, এটাকে তুই যদি ভেঙে লিখিস এখানে এই এক্সপ্রেশনটাতে, তুই যদি এই ডাইভারজেন্সটাকে ভেঙে লিখিস তাহলে কি হবে? বেসিক্যালি ডেল ডেল x ড্যাশ অফ px বাই r del del y dash of px py by r del del z dash of p z dash of p by r এরকম হবে, তাই তো? তার সাথে ডিটা আছে, ক্লিয়ার? তারপরে এই সাইডে যা আছে আছে, ঠিক আছে? তুই চিন্তা কর এখানে কোনগুলো ভ্যারি করছে, x dash y dash z dash del del x dash del del y dash del del z dash, তাহলে x dash y dash z dash এর ভ্যারিয়েশন নিয়েছিস, বুঝতে পেরেছিস? ঠিক আছে, কিন্তু তুই যদি এটা গ্র্যাড ড্যাশ না নিয়ে শুধু এরকম গ্র্যাড নিতি, মানে ন্যাবলা নিতি শুধু, তাহলে কি হতো? ডেল ডেল x ডেল ডেল y ডেল ডেল z, তাহলে ভ্যারিয়েশনটা কি হয়ে যেত? ভ্যারিয়েশনটা x y z এর ভ্যারিয়েশন হয়ে যেত। কিন্তু টাউ এর মধ্যে তো x y z এর ভ্যারিয়েশন হচ্ছে না, বা টাউ এর মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ। ঠিক আছে, তার মানে এটা নিলে ভুল হতো, সেই জন্যই আমরা এটা গ্র্যাড ড্যাশটা নিই, del x ড্যাশ del y ড্যাশ del z ড্যাশ করার জন্য। আমরা যদি এটা এইটা না নিয়ে শুধু গ্র্যাড নিতাম, ন্যাবলা নিতাম, তাহলে কি আমরা এই গসেস ডাইভারজেন্স থিওরেমটা কি কারেক্টলি অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ টাউ এর ভেতর তো x y z চেঞ্জ করছে না, x ড্যাশ y ড্যাশ z ড্যাশ চেঞ্জ করছে। তাই জন্যই আমরা এই অপারেটরটা কনস্ট্রাক্ট করেছি, এই অপারেটরটা আলাদা করে নিয়েছি। বেসিক্যালি এই ড্যাশড অপারেটরটা নেওয়ার একটাই কারণ, to separate the source coordinate from the field coordinates। ঠিক আছে, তুই আমায় একটা কথা বল, আমার ধর এই রকম এসছে তো, আমার রোপির ভ্যালুটা কত এসছে? রোপির ভ্যালুটা এসছে মাইনাস এইটা, ঠিক আছে, মাইনাস গ্র্যাড ড্যাশ ডট পি ডাইভারজেন্স পি। আমি যদি if I take source coordinates to be x y z, আমি যদি আনপ্রাইমড ভ্যালুগুলোকে সোর্স কোঅর্ডিনেট বলি, আর প্রাইমড ভ্যালু মানে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ এটাকে যদি ফিল্ড কোঅর্ডিনেট বলতাম, তাহলে কি হতো? রোপিটা আসতো কি? রোপিটা আসতো সেই সময় মাইনাস ডাইভারজেন্স। তখন আর এটা গ্র্যাড ড্যাশ লিখতাম না, তখন জাস্ট গ্র্যাড লিখতাম, কারণ তখন সোর্স কোঅর্ডিনেটটা কি x y z ধরেছি। ঠিক আছে, তার মানে তখন টাউ এর ভেতর ভ্যারি করবে x y z। ঠিক আছে, তার মানে তখন যে অপারেটরটা হবে সেটা আনপ্রাইম, তখন আর গ্র্যাড ড্যাশ হবে না, জাস্ট গ্র্যাড হবে, জাস্ট ন্যাবলা হবে। ঠিক আছে, তা এইটাই হচ্ছে ব্যাপার, আলাদা করে এটা নিয়ে ভাববার ঘাবড়ানোর কিচ্ছু নেই। জাস্ট আমরা যাকে সোর্স কোঅর্ডিনেট ধরবো সেই অনুযায়ী আমি অপারেটরটা লিখব, যাকে ফিল্ড কোঅর্ডিনেট ধরবো সেই অনুযায়ী। আমি যদি ফিল্ড কোঅর্ডিনেটকে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ ধরে সোর্স কোঅর্ডিনেটকে x y z ধরতাম, তাহলে এটা জাস্ট ন্যাবলা হতো, তাহলে আমাদের এই চেনা, তাহলে আর অসুবিধা থাকতো না, রোপিটা চেনা ফর্মে চলে আসতো। কিন্তু আমি কেন ধরেছি তার কারণ, সব সময় ফেমাস টেক্সট বুকগুলোতে, এমিনেন্ট টেক্সট বুক যেগুলো, সেখানে সোর্স কোঅর্ডিনেটটাকেই প্রাইমড ধরা হয়, ফিল্ড কোঅর্ডিনেটটাকে এমনি ধরে, x y z ফিল্ড ধরে, x ড্যাশ y ড্যাশ z ড্যাশ কে সোর্স ধরে। তাই জন্যই আমি এরকম করেছি। আমি যদি উল্টোটা ধরতাম তাহলে আমার একদম চেনা ফর্মে চলে আসতো, রোপি হচ্ছে মাইনাস ডাইভারজেন্স। ঠিক আছে, আমি x ড্যাশ y ড্যাশ z ড্যাশ কে সোর্স ধরেছি বলে এটা মাইনাস গ্র্যাড ড্যাশ ডট ps, বা এই অপারেটরটা আমাকে কনস্ট্রাক্ট করতে হয়েছে। ঠিক আছে,
ক্লিয়ার? এবং একবার এটা যখন আমি জেনে ফেলেছি, শিখে ফেলেছি, ঠিক আছে, তখন কিন্তু আমি এই গ্র্যাড ড্যাশ দিয়ে সবসময় লিখতে হবে তার কোনো মানে নেই। আমি তো একবার মানে কনসেপ্টটা একবার যখন শিখে ফেললাম, জেনে ফেললাম, ঠিক আছে, তখন আমাকে এটা লিখতে হবে সবসময়, এর কোনো অর্থ নেই, আমি এটা আরামসে লিখতে পারি। rho p equals to minus divergence p, কারণ এটা লেখার সময় আমার মাথায় আছে যে আমি সোর্স কোঅর্ডিনেটকে xyz ধরেছি, ঠিক আছে, সুতরাং আমি এটা আরাম করে লিখতে পারি, কোনো অসুবিধা নেই লিখতে। সবসময় এটা লিখতে হবে তার কোনো মানে নেই, এটা একদম 100% রাইটলি লেখা যায়, ঠিক আছে, শুধু এটা লেখার সময় আমার মাথায় আছে যে সোর্স কোঅর্ডিনেটটা তখন xyz, আর এটা লেখার সময় মাথায় আছে সোর্স কোঅর্ডিনেটটা x' y', ঠিক আছে, ক্লিয়ার? ওকে।